হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগস। সবাই কীরকম আছো? আজ অনেক দিন বাদে আবারও তোমাদের সামনে আসলাম আর কি। যত জায়গায় ভিডিও পোস্ট করি না কেন, বিশ্বাস করো এই ইউটিউবে ভিডিও দেওয়ার যে শান্তি, তুলনামূলক আমার আলাদা যতগুলো প্ল্যাটফর্ম আছে সব থেকে তুলনামূলকভাবে হয়তো এটাতে ভিউজটা একটু কম আসে, সেগুলোর তুলনায় অনেকই কম বলতে গেলে। তারপরেও আমি জানি না আমার এই ইউটিউবের যে ভিডিও দেওয়ার পর যে একটা আমি স্যাটিসফাইড হই বা একটা স্যাটিসফ্যাকশান আমার হয় যে না আমি আজকে ভিডিও দিতে পারলাম, মানে শান্তি। এই শান্তিটা বিশ্বাস করো না, আমি ইনস্টাগ্রাম না ফেসবুক এত ভিউজ হওয়ার পরও আমি সেখানে এই শান্তিটা পাই না। এই যে 7টা দিন অনেক ঝড় ঝাপটা কাটিয়ে ফাইনালি আজকে তোমাদের সামনে আসলাম। চলো, ভীষণ রোদ, ঘরে বসে গল্প করি। ফোনটা তো আমার খুব ভালো, তাই ব্যাক করে নিয়েই গল্প করতে হয়। জানি না আমাকে কীরকম কি দেখা যাচ্ছে, কতটা কি অ্যাঙ্গেল ঠিক করতে পারলাম। তবে এখন আমার অভ্যেস হয়ে গেছে ক্যামেরার ব্যাক থেকে কথা বলতে বলতে যে না, পজিশন ঠিকই আছে। তো ঘরে আসলাম, এবার চলো সেই 7 দিনের জার্নিটা ছোট্টভাবে শেয়ার করব। কারণ আমার যেই ব্লগটাতে আমার একটু সমস্যা হয়েছিল, সেই ব্লগটা আমি আবারও রিপোস্ট করতে চলেছি। কারণ এত কষ্ট করে করেছি ভিডিওটা, সেই ভিডিওটা অনেকে দেখেনি। সবার দেখার অধিকার আছে। অনেকে হয়তো এমনও আছে টাচ করতে গিয়েই ভিডিওটা বন্ধ হয়ে গেছে। অনেকে হয়তো থাম্বনেল দেখে রেখেছে প্রিয়া এই ভিডিওটা ছেড়েছে, আমি কোনো না কোনো সময় বার করে দেখবো, অনেকে এটা ভেবেছে। অনেকে হয়তো আবার দেখতে দেখতে অর্ধেক রাস্তাতেই আমার ভিডিওটা বন্ধ হয়ে গেছে। অনেকে হয়তো দেখে ফেলেছে, তো না দেখে ফেলার পরিমাণটাই অনেকটা। তো আমার মনে হলো ব্লগটাকে আমি সযত্নে রেখে দিয়েছি, এত কষ্ট করে এডিট করেছি আর এত কষ্ট করে, ওটা একটা রুম ডেকোরেশনের ভিডিও ছিল। তো ভাবলাম আজকের এই ভিডিওটাতে আমি অবশ্যই অ্যাড করব। তো 7 দিনের একটু জার্নিটা শেয়ার করি। সেটা হচ্ছে, আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তারপরে তোমরা কিন্তু দেখো। উফ, কি গরম, মানে মারাত্মক। তো যেটা বলছিলাম, এই 7 দিন আমার জীবনে যে কি বড় ঝড় গেল। এখনও পর্যন্ত কিন্তু আমার চ্যানেলটা ঠিক হয়নি, তবে মনে হচ্ছে আজকে দুপুর বা বিকেল বা রাত্রির মধ্যে ঠিক হতে পারে। তাই আমি করে রাখছি এডিট ফেডিট, যখনই হবে তখনই আমি আপলোড করে দেবো, ঠিক আছে? তো এখনও কিন্তু সমস্যা আছেই। 7 দিন আমার জীবনের, মানে কি বলবো, এতটা খারাপ পরিস্থিতি গেছে। আমি কোনো প্ল্যাটফর্মে সেরকমভাবে ভিডিও দিইনি, তবে প্রমোশন ভিডিওগুলো তো আমাকে পোস্ট করতেই হতো, যেগুলো আমার করা থাকে কিংবা কিছু করতে হয়েছে, তো সেগুলো তো আমাকে করতেই হবে। আর নিজের ভিডিও আমি সেরকমভাবে দিতে পারিনি। এই 7 দিনে তোমরা দেখো, নতুন কোনো ভিডিও তোমরা দেখতে পাবে না, সব যা পাবে পুরনো ভিডিও। কারণ আমি 7 দিন কোনো রকম ভালোভাবে ভিডিও করিনি। প্রথম কথা, খুশ পুরো অসুস্থ হয়ে গেছিলো, এত জ্বর। এই যে আজকে একটু শরীরটা ঠিক আছে, 5-6 দিন টানা জ্বর। তার মধ্যে সেন্টার থেকে 3-3টে সুই দেওয়াতে ওর জ্বরে একদম পুরো কাবু হয়ে গেছে বাচ্চাটা, আর পা নিয়ে তো নড়াতেই পারে না। এই এক গেল। আরেকটা হচ্ছে আমাদের আয়ুষ বাবা, এতটা এতটা মেনটেন করার পরেও জানি না এই মাসে ওর কী এমন হলো যে হিমোগ্লোবিনটা একেবারে কমে গেছে। এতটা খারাপ লেগেছে না ওই সময়, নিজের উপর এতটা রাগ হচ্ছে। আমি এটাই ভেবেছি যে সব বন্ধ করে দেবো, তো কাজ ভাজ এরকম মনে হয়। মানে আমার মনে হয় কি, আমি যতটুকু করি মনে আমার ওইটুকু কিছুই না। আমার মনে হয় ওকে আরও কেয়ার করা দরকার, এরকম একটা ব্যাপার। কেন না হলে এতদিন তো সবই ঠিক ছিল, 2-2.5 বছর থেকে ওর হিমোগ্লোবিন একদম সবই ঠিক। খালি জ্বর হলে এক দুবার কমে গেছিলো, কিন্তু ওর তো জ্বরও আসেনি। তার মানে খুশের জ্বর এসেছে বলে আমরা আয়ুষকে আলাদা করে রেখেছি, মানে ওর দিদুর বাড়িতে রেখেছিলাম 3-4 দিন 5 দিনও দিদুর বাড়িতে ছিল, যাতে করে খুশের জ্বরটা আয়ুষকে না ধরে। কারণ জ্বর ধরলে আয়ুষ আবার অসুস্থ হয়ে পড়বে। তারপরেও ওর এরকম একটা সমস্যা দেখা দিচ্ছে, হিমোগ্লোবিনটা এতটা কমে গেছে। ছুটে চলে গেলাম শিলিগুড়ির যে ডাক্তারটা দেখানোর কথা ছিল, সেই ডাক্তারটার এখানে। তো সেটা উনি আমাদের রবিবার করে আমাদের কোচবিহারে বসেন। আমি এখনই ডিক্লেয়ার করবো না কিছু, কেননা আমি আগে দেখছি যদি আয়ুষের ওষুধটা ভালো কাজ করে। সাথে পুনের ট্রিটমেন্টও চলছে, যদি ভালো কাজ করে তবে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ছুটে নিয়ে গেলাম ডাক্তার এখানে, ডাক্তার দেখালাম, ডাক্তার ওষুধ দিল, ইঞ্জেকশন দিল, সব কিছু এখন কন্টিনিউ চলছে। তো আয়ুষের স্কুল বন্ধ রাখা আছে আপাতত, কারণ প্রচুর রোদ, তো স্কুল বন্ধ রেখেছি ওর। তো স্কুলটা বন্ধ রেখে এই যে এখনও বাড়িতেই আছে, তো বাড়িতেই টেক কেয়ার চলছে। আর আমার যে দিদি আছেন উনি তো খুবই, মানে কি বলবো, খুবই ভালো। তো যাই হোক, সব দিকেই আমরা মেনটেন করে চলতে পারছি আর কি। তো এই একটা গেল। তার মধ্যে আমার চ্যানেলে এরকম সমস্যা, আমি উচ্চারণ করছি না, আমার উচ্চারণ করতেও ভয় লাগে, ভাবি যে মানে কি বলবো। আর এই জিনিসটা এতটা পরিমাণে তোমরা মানে ছড়িয়ে দিয়েছো যে এপি ব্লগসের এই হয়েছে। অনেকে তো আন্দাজে ঢিল মেরেছে, অনেকে আবার আমার কাছ থেকে জেনে তারপর সেটাকে ক্লিয়ার করেছে।
তো যাই হোক, জেনেই যখন গেছো, আমি ভেবেছিলাম যে 1 সপ্তাহ পর আমি তোমাদের বলবো ব্যাপারটা। যাই হোক, তোমরা জেনেই গেছো। হ্যাঁ, সেই দিনের সেই ছোট্ট একটা ভিডিও ক্লিপ, যেটা আমি আজকের ভিডিওতে রাখবো না, পুরো ডিলিট করে দেবো, ডিলিট করে দিয়েছি এডিট করে। তো সেই ক্লিপটা আমার জীবনের মানে কি বলবো, আর এই জিনিসটা মানে যতবার আমি আমার লাইফে করেছি, মানে এত অত্যাচার হয়ে গেছিলো, মানে এই ইঁদুর বাবা জীবনের, মানে যতবার আমি এই জিনিসটা করতে যাই না কেন, ততবারই আমার জীবনে কিছু না কিছু অঘটন ঘটেই ঘটে। মানে সেইটা ইউটিউবে হোক বা আমার পার্সোনাল লাইফেই হোক। এই যে যেমন পার্সোনাল লাইফে এতগুলো সমস্যা দেখা দিল, না হলে কিন্তু হতো না। ইউটিউবে তো দিয়েছে ঠিক আছে, 7 দিন ঠিক আছে, কোনো ব্যাপার না, 7 দিন আমার রেস্টও হলো, কিন্তু আমার 2টো বাচ্চারই শরীর খারাপ। তো আমি বুঝতে পারলাম যে এই জিনিসটা করাতে আমার লাইফে অনেক কিছু হয়ে যায়। তো নমস্কার বাবা, কি কাটার আছে কাটো, কি নষ্ট করার আছে করো, আমার কপালে যদি থাকে আমি আবার এগুলো তৈরি করতে পারবো। তাই ওর কিন্তু আমি কোনো ক্ষতি করিনি, ওই জাস্ট ওইটুকু দেখিয়েছি, পরে না বাইরে ফেলেই দিই, ক্ষতি কিন্তু করিনি। তো ফেলে দিই আর কি বাইরে জঙ্গলে ঠঙ্গলে, কিন্তু তারপরেও তো ওটাও আমি আর করব না। আমার জামা কাটে না, কাপড় কাটে না, তোষক কাটে, কাটো, কপালে যদি থাকে আমার, আমি আবারও সেগুলোকে তৈরি করব, আবারও হবে আমার। কিন্তু আর ওনার সাথে আমি আর মানে এরকম কাজ করব না, যাতে করে আমার বাচ্চার উপর কোনো রকম এফেক্ট পড়ে। আর চ্যানেলের কথা বাদই দিলাম, আমার চ্যানেলে যদি ভবিষ্যতে আরও এরকম কোনো ক্ষতি হয়, একটা জিনিস আমি জানি যে আমি নিজেকে এমনভাবে তৈরি করেছি, এটা দিয়ে যদি আমি আরেকটা আগে আরও যদি আমি চ্যানেল ক্রিয়েট করি, হয়তো আমি সেখানেও সেই ভালোবাসাটা পাবো। তো তার জন্য আমি আমার চ্যানেল নিয়ে আমি ভাবি না। আমার শুধু কথা যে বাচ্চা কাচ্চাগুলো একটু সুস্থ থাকুক, বসো, বাচ্চা কাচ্চাগুলো একটু সুস্থ থাকুক, এই কাজটার ভুলেও আমি করতে চাই না। আর আমি একটা গণেশ পূজাও আমাকে বাড়িতে করতে হবে, এতে বাবার 11 তারিখে কাজ আছে, সেগুলো করে নিয়ে তারপরে আমি সব করব। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম আমার এই 7 দিনের যা যা হলো ঘটনা, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে কেটেছে, তবে এখন খুশও ভালো আছে, আয়ুষও ভালো আছে, আয়ুষের হিমোগ্লোবিনটাও বেড়েছে আগের থেকে, মানে ওর চোখ মুখ দেখে বোঝা যায়। 2 সপ্তাহ পরে টেস্ট করতে দিয়েছে, টেস্ট করব। তো মোটামুটি ঠাকুরের কৃপায় সব ঠিকঠাক আছে এখন। এই 7 দিনে বিশাল আকারের একটা ঝড় গেল। তো চলো এখন তোমরা সেই ভিডিওটা দেখো, যে ভিডিওটা আমি ছেড়েছিলাম, মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেছে, এটা ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছিল, তো আমি এটা আবারও পোস্ট করছি, তো তোমরা দেখে নিও। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগস। সবাই কীরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বাপরে বাপ, ভাত বানিয়েছি। ভাতটা কি আজকে বোধহয় জল জল বোধহয় হয়নি, মানে মার মার যে ভাতটা হয়, সকাল থেকে কবার ভাবছি ভিডিওটা শ্যুট করব আর হচ্ছেই না। গেছিলাম পুঁই পাতা আনতে, ওইদিকে জেঠুর শরীর দেখে আসলাম, খুব খুব খারাপ হয়ে গেছে জেঠুর শরীরটা আগের থেকে। তাই জেঠুকে মাথায় একটু তেল ঠেল বুলিয়ে হাত টাত টিপে দিয়ে আসলাম। এসে ভাবলাম না, এদিকে ভাতটাও বসাই। আর জেঠিমা নেই, জেঠুর একটা রিপোর্ট দেখাতে গেছে সেই শিলিগুড়িতে, তো ওখানে জেঠিমা গেছে। এদিকে মৌ মাহি, এই দুজনের নাম আমার এত গন্ডগোল লাগে। মাহি সোনার জ্বর এসেছে ভীষণ, মৌ কোলে নিয়ে বসে আছে, এদিকে জেঠুকে বাথরুমে নিয়ে যেতে হচ্ছে, নিয়ে আসতে হচ্ছে। তাই আমি কিছুক্ষণ ওখানে থেকে, জেঠু বাথরুমে ছিল। আর কারণ এই জিনিসটা আমি বুঝি বন্ধুরা, যখন আমার বাবার সময় আমার খুশসোনা কত ছোট ছিল, আমি যে কতটা নিরুপায় ছিলাম ওই সময়টা, ওই জিনিসটা আমি বুঝি। আজকে মৌয়ের কাছে আমি সেই জিনিসটা ফিল করলাম, মৌয়ের যে অবস্থাটা দেখে, যে জেঠুকেই দেখবে না মাহিকে দেখবে, মাহিরা তো জ্বর এসেছে। তাই আমি কিছুক্ষণ ওয়েট করে জেঠু বাথরুমে গেল, আসলো, তারপর জেঠুরকে শুইয়ে ঠুয়ে একটু গ্লুকন্ডির জল গুলে দিলাম, মানে ওই দিকটা করে পাতা নিয়ে তারপরে এই জাস্ট ঢুকলাম, ঢুকে এই যে এখানে খিচুড়িও আমার হয়ে গেছে। তো মৌকে বললাম, মৌ যেহেতু মাহির জ্বর এসেছে, তুই শুধু মাহিকে দেখ আর জেঠুর দিকে একটু ধ্যান দিস। যেহেতু জেঠিমা বাড়িতে নেই, জেঠিমা শিলিগুড়িতে গেছে, আস্তে আস্তে জেঠিমার আজকে সারাদিন লাগবে, মানে আমাদের এখান থেকে শিলিগুড়ি 3 ঘন্টা যাওয়া, 3 ঘন্টা আসা। তো সেক্ষেত্রে মৌকে বললাম, তোর কিছু করতে হবে না, তুই শুধু মৌয়ের দিকে না মাহির দিকে ধ্যান দিস। ইস ভগবান, এই মৌ মাহি আমার এত গন্ডগোল লাগে কেন? আমি ওদেরকে ডাকার সময় না ভাবি এটা মৌ না মাহি, মানে মৌকে মাহি ডেকে ফেলি। এটা আমার না, আমার আরেক জায়েরও গন্ডগোল লাগে, জানা আমার ভাসুর দাদার। তো যাই হোক, ওইদিকে মৌকে বললাম, তুই জেঠুকে আর মাহিকে দেখ, তোর রান্না করতে হবে না, রান্না করলে তো দেখো ওইদিকে সময় দিতে লাগবে। তো আমি জেঠুর জন্য রান্না করছি। এই যে জেঠুর ভাত হয়ে গেছে এখানে, এই যে পাতলা করে, আর এখন আয়ুষকে দিব। আর ওইদিকে ড্রেস পরো তাড়াতাড়ি। আয়ুষ মাত্র টিউশন পড়ে উঠলো, কয়েকদিন থেকে সকালে উঠি, মানে খুশ ঘুমায় না যে রাত্রিবেলা, আমরাও পরে রাগে এত রাগ উঠে ঘুমায় না কিছু না, পরে খুশকে নিয়ে উঠে পড়ি সকাল সকাল।
ভাতটা কি সুন্দর হয়েছে। এই ভাতটা আয়ুষ খুব পছন্দ করে, আর আমাদের খুশ বাবাও খায় এই ভাতটা, আর খুবই হেলদি এই ভাতটা। তাই জেঠুর জন্য আর খুশ বাবা খাবে, ওদের আছে। আর দুপুরবেলা রান্না করব, এখানে খাওয়া দাওয়া করবে সবাই, জেঠিমা এসেও খাবে। কি বলো বাবা? মাউস ট্র্যাপ যে আছে না, মাউস ট্র্যাপের মধ্যে যদি তুমি হাঁটো, দুইবার হাঁটার পরে পরে আর হাঁটার অবস্থা থাকে না। হ্যাঁ, এত স্ট্রং। আর এদিকে একটা জিনিস দেখাচ্ছি, আমাদের ইঁদুর কোথায় ফেসে গেছে। এত ইঁদুরের উৎপাত, মানে ওর বাবা বাধ্য হয়ে এটা এনেছে জানো। তারাও দেখাচ্ছি, যাও ভাতটা দেখো কত সুন্দর, পুঁই পাতা, সয়াবিন। বাবা আজকে আলু দিতে ভুলে গেছি, থাক তখন তাড়াহুড়োর মধ্যে। এই জাস্ট ঘুমালো, সকালে উঠেছে, ওকে খাইয়ে দাইয়ে এই জাস্ট ঘুম পাড়ালাম। এখন শান্তি, এখন ঘরের কাজ করব শান্তিতে। আয়ুষ স্কুলে চলে যাবে, বাস। অনুষ্ঠানের দই বন্ধুরা, অনুষ্ঠানে অনেক কিছুই বেঁচেছিল, পেঁয়াজ, রসুন, লঙ্কা, হ্যাঁ, তারপর টমেটো, এগুলো কিন্তু সব দিদা আছে না, আমাদের দিদা শাশুড়ি মা, দুই ঘরেই ভাগ করে দিয়ে গেছেন, আর আমাদেরটা আমাদের ঘরে দিয়ে গেছে, মানে যেটুকু বেঁচেছে। আর একটা চালের বস্তা আছে, ওটা মা বলে যে কীর্তনের দিন যে আমাদের বাড়িতে কীর্তন হবে ওখানে ইউজ করতে। আর এই যে দইও অনেকগুলো ছিল, কিন্তু কীর্তনের দিন মানে পরের দিন যে খাওয়া দাওয়া করেছে বা আগের দিন রাত্রে খাওয়া দাওয়া করেছে সবাইকে বার করে দেওয়া হয়েছে। আর এই 2 কৌটার মতন আছে আর কি দই, টক দই। এগুলো আবার না খেলে না নষ্ট হয়ে যাবে, তাই খাচ্ছি আর কি টক দইটা। আর টক দই খাওয়া তো ভালো। এতে বাড়িতে গিয়ে দিয়েছি লোকের আবার, যেগুলো ছিল অল্প। তো চলো, মানে বেকার নষ্ট করে তো লাভ নেই বলো, সবাই খাবো সবাই মিলে। দই খাবেন? টক দই? দই খাই বলে বললাম, ভাত খেতে, গরম ভাত। তো চলো, মা আর আমি দই খাই, চিরা নেই, না হলে চিরা দিতাম, চিরা আনতে লাগবে। তো এই জাস্ট আয়ুষ স্কুলে গেল, মা একটু এগিয়ে মানে দিতে গেল আর কি। মা কয় চল আমি যাই, হাঁটাহাঁটি করি আর কি। আমার ডাল খায় তোমার বেটা? ফরচুনের ডালে ভালো জানো, সেই টেস্টি হয়। তো বন্ধুরা এই যে দেখো, বাজার থেকে নিয়ে এসেছে পাট শাক, পাট শাকের ভাজা। তিতা লাগবে না? না, ভালোই লাগে শাক, আমার সবারই ভালো লাগে শাক। আর এই যে দেখো ডাল, অন্য ডাল কি বলো তো, এই ডালটা একবার খেয়েছি, এত টেস্ট, মানে ফরচুনের ডালটা, তাই অল্প হলেও হয়ে যায়। তাই আমি ওকে বলছি এই ডালটাই নিয়ে আসো, ডালটা করবো আজকে। নর্মাল পেঁয়াজ সোমবার দিয়ে ডাল হবে, টমেটো দিয়ে খাচ্ছি তো দুদিন তো ভালো লাগে না। আর এখানে এনেছে মাছের ডিম, কালকে মাছ এনেছিল, ওই মাছের ঝোল আছে, মাছ আছে, ভাত খেতে। এই দেখো ডিমটা, মাছের ডিমের বড়া। আর এখানে এই যে পটল, আর হচ্ছে চাল কুমড়াটাও ভালো না, দেখেও বানাবে, দেখো তো খালি যে আনেই। ইচ্ছে যদি থাকে আমি দেখবো। এটা তুমি দেখবে না, চাল কুমড়াটা আনতে নিলে আমাকে ঘুরায় 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 দেখে আনতে হবে, অত সময় নেই বাবা, তা তো পোকাটা আনবা তুমি। আর এই যে পটল, পোকা জিনিস খাওয়া ভালো। হ্যাঁ, একটু যদি সকাল সকাল যায় বাজারে, তবেই কিন্তু টাটকা শাকসবজি বাজার নিয়ে আসতে পারে। ওই যে রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে লেট করে আর সকাল সকাল উঠতে পারে না, তাই বাজারে গিয়ে এই যে যেসব সবজি আর কি সবাই নিয়ে টিয়ে বেঁচে থাকে, সেই সবজিগুলো ও নিয়ে আসে। মানে কি বলবো, প্রত্যেক দিন বলি যে একটু সকাল সকাল যাও। তারপরেও এই যে শাকটা যে পেলো এটাই কপাল, কারণ শাক সকাল সকাল বসে আমাদের হাট, মানে আমাদের যে বাজারে আছে, বাজারটার মোড়ে সকাল সকাল বসে, অনেক রকমের শাক বসে। তবে এটা যদিও বা শাকের সিজন নয়, শীতকাল হচ্ছে, এই তো শীতের কাল আসছে আর কি, তোমরা তো জানোই। মানে কি বলবো, আর শীতকালটা হচ্ছে আমার সব থেকে প্রিয় একটা কাল, খুবই ভালো লাগে। এই তো পুজোটা বার হলেই তাই না, শীতের একটা আভাস কিন্তু চলেই আসে। তবে এই বছর গরমটা প্রচুর পড়েছে, শীত কিন্তু অতটা পাইনি আমরা। আগের বছর গরমটা খুব পড়েছিল, তো এই বছরও গরম আছে, দেখা যাক শীত কতদূর কী হয়। তো আজকে চাল কুমড়ো দিয়েই বানাবো, চাল কুমড়োর পুর বড়া আর কি, পুরের বড়া, মানে সর্ষে বাটা দিয়ে চাল কুমড়োর ভিতরে ঢুকিয়ে যেই বড়াটা করে, আমার ঠাকুমা এটা খুব বানাতো। আর এদিকে দেখো ডিমটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি,
রান্নাঘর সব পরিষ্কার আর কি, মানে মোছামুছি হয়ে গেছে। এখানে চাল কুমড়োর বড়া আর হচ্ছে এখানে চাল কুমড়ো দিয়ে ডাল করব। মানে অর্ধেকটা চাল কুমড়ো রেখে দিলে আবার নষ্ট হবে, তো ভাবলাম চলো চাল কুমড়োর পুরটা দেখো পকেট করে মাঝখান দিয়ে কেটে পকেটের মতন করেছি যাতে পুরটা ভরতে পারি ভেতরে আর কি। তো চলো এবারে মাছের হচ্ছে কালকের মাছের ঝোল দিদি বানিয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। তো এটাকে গরম করছি, ওর বাবা একটুখানি ভাত খাবে। কালকে রাত্রে ভাত বানিয়েছিলাম, পান খেয়ে চুন দিয়ে মুখ পুড়ে ফেলেছিল, তাই আর ভাত খেতে পারেনি। তো এই যে এখন মাছের ঝোল দিয়ে ভাত খাবে, ওর খিদে পেয়েছে। তো এই আর কি, আর গরম ভাত তো বসানোই হয়েছে এখানে। আর ওইদিকেও বলছে বাঁধাকপিটা নষ্ট হবে, আমি কেটে দিয়ে দাও, যে বড়া করবো আর কি। ওই যে ও কাটছে। ও কেমন কালকে মুখটা পুড়ছিল? হ্যাঁ, আরো খাওয়া পান, তাও খাইতে হবে না। মাছের ডিমের বড়া দিয়ে ঝোল বা মাছের ডিমের ঝুড়ো ভাজা করে আর কি। আর আমি যেটা আজকে করব সেটা হচ্ছে বড়ার মতন আর কি, ওটাই। আয়ুষ তো একদম পছন্দ করে না মাছের ডিম, ওই আনলে আমরাই আর কি খাই, আর দিদিও খায়, যে দিদিটা আছে ওই দিদিও মাছের ডিমটা খায়। তো এই তো পেঁয়াজ লঙ্কা একটুখানি কেটে কেটে দিচ্ছি মাছের ডিমটা ভাজার জন্য। আর আজকে যেহেতু আমরা অনেক কয়জন একসাথেই খাবো, পাপাই মৌ জেঠিমা, তাই একটু বেশি করেই রান্নাবান্না কিন্তু সবগুলো করছি। মাকে বলেছিলাম সকালে ভাত খেতে, যে মার ভাত করেছিলাম, কিন্তু মা খেলো না। তো একবারে এই যে দই খাওয়ার পরে যে এখন গরম ভাতও হয়ে গেছে, একবারে ডালটা ফোড়ন দিয়ে। আজকে কিন্তু খুব একটা ঝোল ঢোল করছি না, দেখো ডাল ভাজা, মানে মাছের ডিমের ভাজা, আবার কী যেন করলাম, ও চাল কুমড়োর বড়া, হ্যাঁ মাছের ডিমের বড়া আর শাক। তো মানে ডালের সাথে ভাজা শাক এইসবই, আর কাছে কোনো ঝোল তরকারি নেই। তার জন্য কিন্তু রান্নাবান্নাগুলোও তাড়াতাড়ি হয়েছে, একটার মধ্যে রান্নাবান্না প্রায় হয়েই গেছে। চাল কুমড়ার ভেতরে পুরটা যে আমি রেডি করলাম, দেখো সর্ষে কাঁচা লঙ্কা রসুন আর একটু আদা দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে বেটে নিয়ে এবারে দেখো একটা কড়াইয়ের মধ্যে, ছোটো কড়াইটা বের করলাম কারণ বড়া ভাজবো তো ভাবলাম এটার মধ্যেই আমি নাড়া দিয়ে নিই। এই যে এটাকে নাড়া দিচ্ছি, এখন এটা ভাজতে ভাজতে অল্প হয়ে যাবে, তখন পুরটাকে আর কি ভরবো চাল কুমড়োর ভিতরে। আর তোমরা চাইলে এই সর্ষে বাটার পুরটা দিয়েও ভাত খেতে পারো, মানে এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, তো এটা দিয়েও কিন্তু ভাত খেতে শুকনো শুকনো গরম ভাতে দারুণ লাগে। এই পুরটা সত্যিই খুব টেস্টি হয়, তবে এটাতে একটু রসুন দিলে আরও ভালো হয়। আমি তো এই যে বন্ধুরা চাল কুমড়োগুলো সেদ্ধ করা হয়ে গেছে, আর এটাতে পকেট তো করেই ফেলেছিলাম। এবার একটা চামচ দিয়ে আমি ভিতরে পুরগুলোকে ভরবো, এটাকে একটু জল দিয়ে ঠান্ডা করতে হবে, নাহলে ধরা যাচ্ছে না। চাল কুমড়োটা এতটা গরম ছিল, আমি একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিলে ভাজার সময় দেখবে একদম নরম তুলতুলে, আর ভেতরটা মনে হয় খাসির তেলের বড়ার মতন হয়, অনেকটা দারুণ লাগে। তো দেখো পকেটের ভেতরে এই যে সর্ষে বাটার পুরটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। বললামই তো এই রেসিপিটা আমার ঠাকুমার, এত টেস্টি লাগে গরম ভাতে, মানে অসম্ভব টেস্টি, অসম্ভব। কারা কারা খাও এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। হচ্ছে মাছের ডিমের বড়া, আর আরেকটা কড়াই বসাবো, এই যে এখানে চাল কুমড়োর বড়াটা হবে সর্ষে বাটা দিয়ে, আর এটা আবার বাঁধাকপির পকোড়া। তো দেখি এটা গরম গরম ভাজবো, এটা এখন না ভাজলেও। আর এখানে ব্যাটারটা করে, বেসনের ব্যাটারটা আর কি, চালের গুঁড়া মাছের ডিমটা হচ্ছে। চাল কুমড়োর পুরের বড়া করে নিচ্ছি। এবারে একটু মোটা করে ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি, গুলিয়ে ওই যে হাত দেখো চাল কুমড়োটা ব্যাটারের ভিতরে ঢুকিয়ে, মানে এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিয়ে দেখো তেলে ভেজে নিচ্ছি। সাদা তেল নেই বললামই, খুব খারাপ লাগছে এতগুলো সর্ষের তেলে আমার বড়াগুলো ভাজতে, কিন্তু তারপরেও একটু তেল না দিলে তো ভালো লাগবে না। দেখো বড়াগুলো ভাজা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। এবারে আগে মাকেই খেতে দেবো, মা যেহেতু সকালে দই খেয়েছে, আর ভাত খেতে বললাম, গরম ভাত তো হয়েই ছিল, মার ভাতটা মা খায়নি, তাই আমি ভাবলাম না আগে মাকেই দিয়ে নিই খেতে। এখন 1টার মতন বাজে আর কি। আজকে রান্নাবান্না খুব তাড়াতাড়ি বসিয়েছি, কারণ ওই যে ওরা খাবে বলে, সেই জন্য। তো দেখো এখানে মার ভাতটা বেড়ে নিচ্ছে, আর এখন খুব অল্প পরিমাণে ভাত খায়, খুব একটা বেশি ভাত খায় না। বিয়ের পরপর দেখেছি মা ভাত খেয়েছে ভালোই, ভালোই ভাত খেয়েছে, 1বার 2বার, তরকারি বেশি থাকলে 3বারও নিয়েছে। আগে তো আমাদের বাড়িতে তরকারি অনেক অনেক রান্না হতো, কিন্তু এখনও একটুখানি খায় আর কি। তো এই যে দেখো বললাম এখানে খেয়ে যেতে, কিন্তু ওরা খাবে না, নিয়ে যাবে। এই যে এখানে দিয়ে দিলাম জেঠুর জন্য যে ভাতটা বানিয়েছিলাম, এই যে, আর এটা হচ্ছে ডাল। এই যে মৌকে এখন নিয়ে যাবে। দেখো কি এত গরমের মধ্যেও দিদি করলো, এত ব্যস্ত। গরম নেই, আছে কমই আছে, তো সত্যি খুব ভালো লাগলো। আর আজকে আমার শরীরটা এতই দুর্বল, কি বলবো। হ্যাঁ, ওকে দেখে গিয়ে দেখি শুয়ে আছে। মাহিরও শরীর খারাপ, বাবা এইদিকে আছে, আর মা তো বাড়িতে নেই। হ্যাঁ, তো দিদি কি বলবো, এতটা হেল্প নে সত্যি আজকে আমি শুয়ে বসে কাটালাম এতদিন পর। হইলো এক কারেন্ট না থাকায়, কারেন্ট নাই, হ্যাঁ না, আমার ওয়াশিং মেশিনটা বন্ধ হয়ে গেছে। নে আগত তুই তাহলে তো 2বার আসিল লাগবে মো, তুই এই 2টা ধর আগত। ঢাকনাটা দেন।
তো বন্ধুরা এইমাত্র যা স্নান করলাম 4:30টার মতন বাজে। তা বউদের খেতে দিয়ে তারপরে আমার আর ভিডিও করা হয়নি আর কি, এদিকটা একটু কাজ ছিল। 4:30টার দিকে স্নান করলাম, করে এই যে এখন আমি পুজো দেবো। আর আইশ্বর বাবা যে ভাত নিয়েই খেলো, আমি স্নানে ঢুকেছি, ও খাচ্ছে। আর বাঁধাকপির পকোড়াটা যে মেখেছিলাম ওটা বানানো হয়নি, দেখি ওটা বিকেলবেলা পকোড়া বানিয়ে নেবো, চা দিয়ে খাওয়া যাবে। আর চা দিয়ে পকোড়া না গ্যাস হয়, আয়ুষও খেতে চায় না আর ইচ্ছাও করে না। চলো স্নান করছি, তো এদিকে স্নান করলাম, এদিকে দেখো বৃষ্টি এসেছে, এই দেখো চলো আমি এখন পুজোটা দিই। আজকে দেরি হয়ে গেলো, অনেক দেরি হয়ে গেছে পুজো দিতে। প্রত্যেকদিন সকাল সকাল দিচ্ছি পুজোটা, আজকে অনেকটা দেরি হয়ে গেলো। দেরি হওয়ার কারণও ছিল অনেক। যাই হোক, পেয়ারাগুলো আমাদের এবার গাছটা তোমরা দেখেছো আগের বার, এই দেখো পেয়ারাটা কত পেয়ারা পাকা দেখো তো, কিন্তু একটাও খেতে পারি না, সব পড়ে যায় তার আগে। বাঁশ বানিয়ে যে এটাকে মানে পারবো ওই সময়টা পাই না। হ্যাঁ, কত পেয়ারা পেকে পেকে পড়ে প্রত্যেক দিন, ওই দেখো মা। তো চলো বন্ধুরা, এবারে তোমাদের সামনে কিছু পার্সেল আনবক্সিং করব। আসলে এটা হচ্ছে বাবার কাজের আগে এরকমভাবে সাজিয়েছিলাম আর কি, এরকম পার্পল কালার পর্দা। আর আজকে পর্দাগুলোকে চেঞ্জ করব, কারণ আজকে তোমাদের কথা মতো তোমরা অনেকে বলেছিলে দিদি পার্পল কালার দিয়ে সাজাও, ঘরটা বেশ ভালো লাগবে। আর অনেকে বলেছে ইয়েলো কালার, অনেকে বলেছো বাটারিশ ইয়েলো বলেছিলে, আর অফ হোয়াইট বলেছিলে, হোয়াইট বলেছিলে। তো আমি প্রত্যেকটা এক এক করে ট্রাই করব। আজকে যেটা এসেছে পার্সেল সেটা হচ্ছে ইয়েলো কালার। তো কীরকম লাগে সাজানোর পর তোমাদেরকে দেখাবো যে ঘরটা ঠিক কীরকম লাগছে। আর খুশের ঘরটা তো তোমাদেরকে বললামই যে 11 তারিখে যে কাজ আছে, তারপর আবার 14 তারিখে আয়ুষের বার্থডে আছে। তো এই দুটো কাজ হয়ে গেলে তারপরে আমরা আবারও ঘরের কাজে হাত দেবো। তো চলো এখন আমি পার্সেলটা আনবক্সিং করি। আর বেডশিটটা অর্ডার করেছিলাম ইয়েলো কালারের। রুম ডেকোরেশনের ভিডিওগুলো তোমরা এতটা পছন্দ করো, তার জন্য ভাবলাম চলো আজকেও একটা রুম ডেকোরেশনের ভিডিওই দেওয়া যাক। নতুন জিনিস সবারই ভালো লাগে, তাই না? পার্সেলগুলো এই জাস্ট আসলো, আমি আনবক্সিং করে নিলাম। আমার মনে হয় যে আমিও অনেক দিন থেকে ভাবছি হলুদ কালারটা কীরকম লাগবে, এক কালার দেখতে দেখতে একটা অভ্যস্ত হয়ে গেছি। যাই হোক, এই তো কয়েকদিন, তাই না, একটা সপ্তাহতে আমি অভ্যস্ত হয়ে গেছি। কথাটা যে বলছি, এই কথাটা বলাও পাপ আর কি। সত্যি বলতে গেলে আমরা যেহেতু ইনফ্লুয়েন্সার, আমরা ভিডিও করি নানানভাবে, নানান রকমভাবে ভিডিও শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে, সেই হিসেব করেই আমি ভাবলাম যে চলো রুমটাকে আবার একটা ডেকোরেশন করা যাক। কিন্তু ভাবো তো, একটা সময় যারা আমার ব্লগে অনেক দিন থেকে জুড়ে আছো, আজ থেকে 4-5 বছর আগের ব্লগের কথা বলছি, ধরে নাও 4 বছরই হয়তো, মাটির ঘরে একটা রুম ডেকোরেশনের ভিডিও আমি তোমাদের দিয়েছিলাম, আশা করি তোমাদের মনেই আছে। আমি ওয়ালপেপার লাগিয়েছিলাম, তাও আবার ওই পেপারের যেগুলো হয় না, মার্বেল পেপারের যে ফুল ওয়ালপেপারগুলো, সেগুলো লাগিয়েছিলাম। মার্বেল পেপার 2 টাকা করে নিত আর কি, বেশি দাম দিয়ে সামর্থ্য ছিল না যে আমি একটা রুম ডেকোরেশন করব, তাই ওই 2 টাকা করে পেপারগুলো নিত, সেগুলোই নিয়ে এসেছিলাম। নিয়ে এসেছিলো আমার বর। বলেছিলাম যে এই মাটির টিনের ঘরটা এত কীরকম অন্ধকার ছিল প্রথম অবস্থায়, তারপর তো আমি আমার মনের মতো করে সাজিয়েছিলাম, তোমরা দেখেইছিলে। তখন মাত্র কি 10-20 টাকা খরচ করে পুরো ওয়ালটাকে আমরা এত সুন্দর করে সাজিয়েছিলাম আর ঘরটা। আর আমার আগের কিছু বিছানার চাদর ছিল বিয়েতে পাওয়া নতুন, তো সেই বিছানার চাদর তুলে রাখতাম আর কি। এখন যেমন একটার পর একটা চেঞ্জ করি, আর আগে কি হতো, 2-3টে যদি বেডশিট থাকতো, 2-3টেও থাকতো না, ওই ধরো একটা ভালো, একটা আর কি 2টো পুরনো থাকতো, অল্টারনেট করে করে পাততাম, আর একটাই নতুন থাকতো, যেটা কিনা কোনো অনুষ্ঠান লোকজন আসলে পেতে দিতাম। আর এখন যেমন বেডশিটের তো কি মাও নেই বাবাও নেই, কত যে বেডশিট কিনেছি, আর আসছেই আর কি পার্সেল, ব্র্যান্ডের থেকেও পাঠায়, তো সেগুলো তো আছেই। আর এদিকে দেখো আমি কি ভুলটাই না করেছি, আমি আজকে ব্যর্থ হয়ে এই ঘর দুয়ার গোছাতে, সত্যি বলছি। এত সুন্দর আমি ইয়েলো কালার আর হোয়াইট কালারের পর্দা অর্ডার করেছি। ইয়েলোটা হয় যেন কত 11 ফুটের মতন বোধহয় লম্বা এসেছে, আমি মেপে দেখলাম এত লম্বা এসেছে, কি আর বলবো। আর হোয়াইটটা মোটামুটি ঠিকই আছে, কি জানি কি হয়েছে, আমার কি অপশান টিপতে গন্ডগোল হয়েছে না ওদেরই ভুল, আমি বুঝতে পারছি না। তো দেখো, 2টো হলুদ আমি দুপাশে দিলাম আর মাঝখানে সাদা দিলাম। প্রথমে না 2টো সাদা দিয়েছিলাম একসাথে, পরে একটা সাদা বার করে আর তার মধ্যে আমি এখানে 4টা নয়, আমি 6টা করে অর্ডার করেছি, সবগুলো এসেছে 2টো করে। কি খারাপ লাগছে এখন,
তো ওই যে ওকে দেখাচ্ছি, দেখো কতটা বড় হয়েছে। ও বলে কি সুন্দর লাগছে ঘরটা, আগেরটার থেকে বলে এখনের লুকটা বেশি সুন্দর হয়েছে। আমার তো আগেরটাই বেশি ভালো লাগছিল। তো আগের কথা বলছিলাম, আবারও আগের কথায় ফিরে আসি। তো এখন যেমন বেডশিট অল্টারনেট করে পেতে দিই, আগে যেমন একটাই নতুন বেডশিট, কোনো অনুষ্ঠান লোকজন আসলে তো একটাই পেতে দিতাম। ওই রুম ডেকোরেশন ভিডিওটাতে আমার মনে আছে ওই যে আগে মানে একটাই যেটা ভালো বেডশিট ছিল সেটা আমি পেতেছিলাম। ওই ভিডিওটা বোধহয় আমি দুর্গাপুজোর আগে আগে করেছিলাম, আমার মনে আছে। তো ভিডিওটাতে 1.5 লাখ 2 লাখের কাছাকাছি ভিউজ চলে এসেছিলো, ভাইরাল ভিডিও ছিল ওগুলো আমার। হ্যাঁ, যখন আমি মাটির ঘরে আসি আমি অনেক কন্টেন্ট মাথার মধ্যে রেখে আমি ভিডিও করতাম, মানে মাটির ঘরে দেখানোর মতন তো কিছুই নেই। এবার আমার কাছে যদি টাকা পয়সা না থাকে আমি কি দেখাবো? তো আমি যেরকম মানে আমার যে সাধারণ সিম্পল লাইফস্টাইল ছিল আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতাম। আর আমার ভিডিও ওই মাটির ঘরে যাওয়ার পরই বেশি ভাইরাল হয়। এর আগে টিনের ঘরে যখন ছিলাম প্রথম, সেখানেও হয়েছিল 20,000 30,000, কিন্তু মাটির ঘরে যাওয়ার পর আমার ভিউজ লাখের উপরে পৌঁছে যায়। তো সেখান থেকে আমার জার্নিটা কিন্তু স্টার্ট হয় আবারও আমার নতুন ঘরে, যেই ঘরটা আমি সেই বাড়িতে থেকেই বানাই, তোমরা তো সবাই জানো। মানে মাটির ঘরের জার্নিটা দেখিয়ে যেই ইনকামটা আমার হয়েছিল সেই ইনকামের টাকা দিয়ে আমি আমার এই পাকা ঘরের জার্নিটা শুরু করি। তো যাই হোক, এই তো আর কি, তোমাদের সাহস দেবো এটুকুই যে জীবনে হার মানবে না। ভিডিওর লাইনে যারা কাজ করতে চাও তারা একটু ধৈর্য দিয়ে কাজ করতে হবে। আমরা অনেকেই ভিউজ দেখে কিন্তু ভাবি যে এ বাবা আজ আসছে ভিউজ, তো কাল নেই, কাল আসছে তো পরশু নেই, কিংবা 1-2 দিন ভিউজ আসলো তারপরের ভিডিওগুলো ভিউজ নেই, কিংবা এটাও হয় যে 1-2টো ভিডিও অনেক ভাইরাল হয়ে যায়, লাখের উপরে চলে যায়, তারপরেও বাকি ভিডিওগুলো তার ভিউজ নেই। তো এক্ষেত্রে আমরা অনেকটাই কিন্তু ভেঙে পড়ি সবসময়। তো ভেঙে গেলে চলবে না, এরকম সময় আমিও কাটিয়ে এসেছি। একটা সময় প্রচুর কান্নাও করেছি যে আমার ভিডিওগুলো লোকের কাছে কবে পৌঁছাবে, কিভাবে আমি তাদের কাছে পৌঁছে দেব। আমার কাছে ছিল না টাকা পয়সা যে আমি ক্রিয়েট করব নতুন নতুন জিনিস, রান্নাবান্না দেখাবো, রান্নাবান্না দেখানোর মতনও কিছু ছিল না। আমি অতি সাধারণভাবে রান্না করতাম, তোমরা জানো, এদিক সেদিক থেকে এটা সেটা কুড়িয়ে কাড়িয়ে রান্না করতাম, আর সেই ভিডিওগুলোই কিন্তু খুব পরিমাণে ভাইরাল হয়। আরে একটা সবসময় দেখতে দেখতে ভালো একই রকম, হ্যাঁ, সবসময় দেখছে। ওয়ালের এটা দেখানো হয়নি তোমাদের, খুব সুন্দর এই জিনিসটা, এটা আমি নিয়েছিলাম মিশো থেকে। এই হচ্ছে আরেকটা জিনিস, দুটো জিনিস আছে এখানে, দেখো একটা মানি প্ল্যান্ট রাখার, তেড়া হয়ে গেছে একটু, রিয়েল মানি প্ল্যান্ট। হ্যাঁ, আর এই দেখো রিয়েল মানি প্ল্যান্ট, জল আছে যে এটার মধ্যে কাচের ইয়ের ভিতরে জলে রাখা হয়েছে না, আর ওই যে শিকড় বার হয়ে গেছে, রুটস। এটা খুবই সুন্দর, খুবই কম দামে 110 টাকাতে পেয়েছি, এটা খুব সুন্দর। আর এই হচ্ছে আমার পুরো ঘরের ফাইনাল লুক, এই হচ্ছে আমার ঘরের আরেকটা সুন্দর জিনিস। এই হচ্ছে পুরো বিছানার চাদরটা, কেমন লাগছে জানিও। তো এই ছিল আজকের আমার পুরো ঘরের লুক। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার তো বেশ ভালো লাগছে, তবে সোফার কাভারটা ভালো লাগেনি, এটা যদি নতুন হতো আরও ভালো লাগতো। শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা। এই যে যার যেখানে খাওয়ার ভাগ্য মিলে, দেবরাজরা পাঠিয়েছে ওদেরকে একটুখানি স্যুপ, সেখান থেকে আমি আবার একটুখানি এসে ভাগ বসালাম। এই যে আসলে আমি এসেছিলাম এমনি একটুখানি, তো তাই এই যে একটুখানি দিদিভাই দিল, খেয়ে দিয়ে যাই, বাবু আবার মার সাথে আছে, চলো।